তো আজকে আমরা যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে ভেরিয়েশন অফ প্যারামিটার। তো সবার আগে জানা দরকার যে এটা হচ্ছে কখন আমরা ইউজ করব। তো আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করতে পেরেছি এবং সলভ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের টুলস এবং টেকনিক ব্যবহার করেছি। তো সেটা হচ্ছে আমরা যদি দেখতাম যে সেপারেশন অফ ভেরিয়েবল করা যেত, তখন আমরা সেপারেশন অফ ভেরিয়েবল দিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করতে পারতাম। আবার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি হোমোজিনিয়াস হতো, তখন হচ্ছে আমরা আহ, যে হোমোজিনিয়াস হলে কিভাবে বা কোন টেকনিক ইউজ করতে হয় সেটা আমরা ইউজ করতাম। আবার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হোমোজিনিয়াস না হলে তাকে রিডিউস করতে পারতাম, হোমোজিনিয়াস ফর্মে নিতে পারতাম। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ক্যালকুলেট করতাম, তারপর তার সলিউশন বের করতাম। এরকম ভাবে তো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা হচ্ছে সলিউশন বের করার ওয়ে বা টেকনিক এটা শিখে আছি। তারপরে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট অথবা ভেরিয়েবল কোএফিসিয়েন্ট। তো সেটা করার জন্য এবং আমরা সেটা করতাম হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতাম এবং তাদের কম্বিনেশন আকারে লিখলে তখন আমাদেরকে জেনারেল সলিউশন পাইতাম। এরপর আমরা আরেকটা মেথড শিখেছি, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট অথবা ভেরিয়েবল কোএফিসিয়েন্ট। আর লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট বা ভেরিয়েবল কোএফিসিয়েন্ট এটা হচ্ছে হায়ার অর্ডারের জন্য, এটা আমরা জানি। অর্থাৎ এটা এর আগে যেটা আমরা পড়েছি, অর্থাৎ প্রথম দিকে যেটার কথা বলা হয়েছে এই যে এখানে, এটা হচ্ছে ছিল ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রির ক্ষেত্রে। কিন্তু যদি হায়ার অর্ডার হয়ে যায় তখন আমরা কোন ধরনের টেকনিক ইউজ করব বা কিভাবে করব সেটা করার জন্য হচ্ছে আমরা এই নিচের যে ব্যাপারগুলো আছে সেটা আমরা শিখে থাকি। তো এখানে আমরা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল খুঁজে বের করে তারপর জেনারেল সলিউশনটা বের করে ফেলি। এরপর আমরা আরেকটা মেথড পড়ি এটার জন্য, মানে এটাকে সলভ করার জন্য, সেটা হচ্ছে আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট। তৃতীয় আরেকটা ব্যাপার পড়ে থাকে সেটা হচ্ছে ভেরিয়েশন অফ প্যারামিটার। আরেকটা আছে সেটা হচ্ছে রিডাকশন অফ অর্ডার। তা আমরা ভেরিয়েশন অফ প্যারামিটার দিয়ে আজকে আমরা হচ্ছে একটা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করতে পারি কিভাবে, সেটা আজকে আমরা দেখব। তা আমি এই কারণে প্রথমেই একটা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমাদের জন্য লিখে রাখছি, যে হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি। এগুলো হচ্ছে আগের কোনো কিছু ছিল হয়তো বা, একটু মুছে দেই। তো একটা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, লিখতে পাচ্ছি। এখানে এন এর মান তুমি যা ইচ্ছা তা দিতে পারো, কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা যে ফার্স্ট চ্যাপ্টার জন্য যদি মনে করো তোমাদের, বা একদম প্রথম দিকে একদম যেখানে শুরু হয়েছে তোমাদের ব্যাপারগুলো, সেখানে যা দেখবা যে আমরা হচ্ছে এই যে এই চ্যাপ্টারটা পড়েছি, অর্থাৎ ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্থাৎ দেখতে হবে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি আছে কিনা। আর আমি আশা রাখি অর্ডার এবং ডিগ্রি সম্পর্কে তোমরা জানো। অর্ডার হচ্ছে হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কতবার ডেরিভেটিভ করা যায়, আর ডিগ্রি হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে মানে যে অর্ডার সর্বোচ্চ স্থান আছে তার পাওয়ারটা কত আছে সেটা আমরা দেখতে চাই, তাহলেই হচ্ছে আমরা সেটাকে ডিগ্রি বলি। তো এখানের ক্ষেত্রে ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি থাকবে, তখন আমরা এইসব যে কোনো একটা দেখতাম আগে কোন কোন ফর্মে আছে, তারপর আমরা সেই টেকনিক এবং টুলস ব্যবহার করে আমরা ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করতাম। কিন্তু যদি ফার্স্ট অর্ডার না থেকে সেটা হায়ার অর্ডার হয়ে যায়, ঠিক আছে, তখন আমরা হচ্ছে কোন ধরনের টেকনিক ইউজ করব। এই এই যে আমি চারটা লেখা আছে, চারটার মধ্যে একটা দিয়ে আমি সব করে ফেলি। তো তো আজকে আমরা তৃতীয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভেরিয়েশন অফ প্যারামিটার। তাও ভেরিয়েশন অফ প্যারামিটার আমরা এই জন্য বলছি, এটা যেহেতু হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করার ক্ষেত্রে আমরা ভেরিয়েশন অফ প্যারামিটারের একটা ইউজ করে থাকি। তো এই কারণে আমি একটা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখেছি। তো আসলে যদি মানে কেউ আমাদেরকে জিজ্ঞেস করে যে আসলে তুমি ভেরিয়েশন অফ প্যারামিটার দ্বারা কি বুঝো, তখন আমরা যেন কিছু বলতে পারি। তো এই কারণে আমি একটু ভেরিয়েশন অফ প্যারামিটার সম্পর্কে লিখতে চাই। প্যারামিটার একটা ভেরিয়েশন অফ প্যারামিটার আর কিছুই না, সেটা হচ্ছে একটা মেথড, দ্য মেথড অফ ভেরিয়েশন
অফ প্যারামিটারস, এই যে মেথডটা, যে ভেরিয়েশন অফ প্যারামিটারস, এটা একটা টেকনিক, ইজ আ টেকনিক। এবং এই টেকনিকটা কেন ইউজ করব বলে, টেকনিকটা ইউজ করা হয় ইউজ টু ফাইন্ড, কি খুঁজতে এটা ইউজ করা হয়ে থাকে বলে পার্টিকুলার সলিউশন। একটা পার্টিকুলার সলিউশনকে খুঁজে বের করতে সেটা হচ্ছে সাহায্য করবে পার্টিকুলার সলিউশন। এবং আমরা জানি যে পার্টিকুলার সলিউশন আমরা যে, আমি কিন্তু আগে প্রথমে লিখে আসছি, দেখো হায়ার অর্ডারকে আমরা প্রথমে সিএফ এবং পিআই, মানে এখানে কমপ্লিমেন্টারি ফাংশন, এবং পিআই মানে পার্টিকুলার ইন্টিগ্রাল। এটা আমরা জানি যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের শুধু সিএফ তার সলিউশন হতে পারে কখন, সেটা হচ্ছে যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হোমোজিনিয়াস ফর্মে থাকে, দ্যাট ইজ আমি যদি বলতে চাই এরকম আকারে থাকে, মনে করো সাপোজ এইটা আকারে থাকে, এটা হচ্ছে আমাদের কিন্তু হায়ার অর্ডার অর্থাৎ ফার্স্ট অর্ডার না, ঠিক আছে। তাহলে এরকম আকারে যদি থাকে, ডান সাইডে যদি জিরো থাকে, আমরা জানি ডান সাইড নিয়ে হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল ক্যালকুলেট করা হয়। তাহলে এই ধরনের এরকম ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা হচ্ছে হোমোজিনিয়াস, এদেরকে আমরা হোমোজিনিয়াস বলি, অর্থাৎ যদি ডান সাইডে জিরো থাকে তখন এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলবো হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এরকম আকারে যদি থাকে তখন আমরা বলি যে এটার সিএফ যেটা হবে সেটাই হচ্ছে এটার সলিউশন হবে, ঠিক আছে। এখন এটার সিএফ যা হবে সেটাই হচ্ছে তার সলিউশন হবে, বুঝতে পারছো? যদি ডান সাইড জিরো থাকে, সহজ কথা। তো পার্টিকুলার ইন্টিগ্রাল কোন ক্ষেত্রে পাওয়া যায় বলে, নন হোমোজিনিয়াস হতে হবে। তাহলে এই কারণে আমরা যেহেতু বলছি যে এই ভেরিয়েশন অফ প্যারামিটার হচ্ছে, দ্য মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার হচ্ছে একটা টেকনিক, ইউজ করা হয় কিসের জন্য? পার্টিকুলার সলিউশনের জন্য বের করতে। তাহলে এটা কোন ধরনের ইকুয়েশনের জন্য বলে? টু নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন? কারণ হোমোজিনিয়াস ইকুয়েশন হলে সেটা সিএফই তার সলিউশন হয়ে যায়, পিআই আর বের করা লাগে না। আমি সিএফ দ্বারা কমপ্লিমেন্টারি ফাংশন এবং পিআই দ্বারা পার্টিকুলার ইন্টিগ্রাল বুঝাচ্ছি, এটা হবে নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এখানে কিছু স্টেপ, যেহেতু তোমরা দেখো এখানে একটা কথা বলা আছে যে এটা একটা মেথড, এক নাম্বার কথা, দ্য মেথড অফ, এটা একটা মেথড যেহেতু, এবং বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করা হয়ে থাকে, তার মানে এখানে স্টেপ বাই স্টেপ কিছু ক্যালকুলেশন দরকার হয়। তো এটা যেহেতু যারা তৈরি করে গেছে তারা কিছু আমাদেরকে কিছু স্টেপ দিয়ে গেছে, সেই স্টেপগুলো সম্পর্কে এখন আমরা জানবো, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো ভেরিয়েশন অফ প্যারামিটার কার জন্য অ্যাপ্লাই করা যায়, এখানে স্পষ্ট বলা আছে একটা নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং ঠিক আছে, এটা হচ্ছে একদম স্পষ্ট বলা আছে। এবং আমরা আরো নির্ধারিত করে এখানে বলে আসছি, সেটা হচ্ছে যে একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট বা ভেরিয়েবল কোফিসিয়েন্ট যারা আছে তাদের ক্ষেত্রে আমরা এই ধরনের ভেরিয়েশন অফ প্যারামিটার, আনডিটারমাইন্ড কোফিসিয়েন্ট অথবা রিডাকশন অফ অর্ডার, এগুলো দিয়ে হচ্ছে সলিউশনটা ক্যালকুলেশন করে থাকি এই ধরনের টেকনিক দিয়ে। তাহলে আমি আরো যদি একটু মানে এটা কি মানে রাফ ব্যবহার করি বা রাফ ইউজ করি, তাহলে এখানে বলতে পারি যে হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করার জন্য, আমরা হচ্ছে এই ধরনের ভেরিয়েশন অফ প্যারামিটার নামক যে ব্যাপারটা আছে সেই টেকনিকটা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে একটা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা লিখবো, তাহলে এখানে আরেকটা কথা লেখো, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম করে নিতে হবে আমাকে। যদি আমি ভেরিয়েশন অফ প্যারামিটার ইউজ করতে চাই তাহলে আমাকে স্ট্যান্ডার্ড ফর্ম করে নিতে হবে। তাও স্ট্যান্ডার্ড ফর্মটা কি সেটা আমরা লিখবো। তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে কিভাবে স্ট্যান্ডার্ড ফর্ম তৈরি করব? তাহলে একটা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা হচ্ছে a0, আমি লিখছি আগে, স্ট্যান্ডার্ড ফর্ম কোনটা হবে সেটা বলবো। dxn, এখানে হচ্ছে f1, এক আস্তে আস্তে হচ্ছে অর্ডার কমতে থাকবে, এখানে ডট ডট দিয়ে দাও, এরপর যেহেতু কমতেছে তাহলে এখানে an y আর এখানে q, এরকম একটা, এটাকে বলা হয় হচ্ছে একটা, দেখো n এর মান যদি 2 হয় তাহলে এটা হচ্ছে 2 অর্ডারের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, এবং n এর মান যত হবে তুমি বুঝতে পারছো, এই কারণে হচ্ছে এখানে n এর মান 1 না, মনে করো n এর মান হচ্ছে গ্রেটার দ্যান 1। তাহলে এই ধরনের
এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলবো হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং এখানে আরেকটা কথা আছে, সেখানে হচ্ছে এই যে কোফিসিয়েন্ট গুলো দেখছো a0 a1 ডট ডট an, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট হতে পারে। আর যদি কনস্ট্যান্ট হয়ে যায় তখন এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলে থাকি আমরা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। এবং লিনিয়ার কেন বলা হয় সেটা কি সেটা জানো? লিনিয়ারের ব্যাখ্যা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যারা আছে, এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে y, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিগ্রিটা 1 হতে হবে এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ও ডেরিভেটিভ একত্রে গুণ থাকা যাবে না, এরকম আমরা আশা রাখি তোমরা জানো লিনিয়ার হওয়ার যে কন্ডিশন সেটা তোমরা জানো। তো এটা একটা লিনিয়ার। এই কারণে যদি a0 a1 an এরা এরা যদি, আবার বলছি যে এটা একটা লিনিয়ার কেন? কারণ হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিগ্রি বা পাওয়ার হচ্ছে 1 এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভ গুণাকারে থাকা যাবে না, দ্যাট ইজ এরকম আকারে থাকা যাবে না যে ডি তারপর আছে এরকম এরকম আছে, এরকম আকারে থাকা যাবে না। এই যে দেখো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভ গুণাকারে থাকা যাবে না, ঠিক আছে? এটা আমি বলতে চাচ্ছি। তাহলে এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং হায়ার অর্ডার, কারণ n এর মান হচ্ছে 1 থেকে বড়। এবং এখানে যদি এই যে যারা আছে এদেরকে বলা হয় কোফিসিয়েন্ট, এই কোফিসিয়েন্ট যদি কনস্ট্যান্ট হয় তখন এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলবো কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, আর যদি ভেরিয়েবল হয় তখন তাদেরকে বলবো ভেরিয়েবল কোফিসিয়েন্ট। তাহলে এটা একটা আমি লিখলাম হায়ার অর্ডার। তখন স্ট্যান্ডার্ড ফর্মটা কিভাবে তৈরি করে নিতে হবে, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, তোমার যদি ভেরিয়েশন অফ প্যারামিটার তুমি ইউজ করতে চাও তখন তোমাকে একটা স্ট্যান্ডার্ড ফর্ম করে নিতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড ফর্মটা কি কিরকম রূপ হবে সেটা হচ্ছে আমার এখানে সর্বোচ্চ অর্ডার যার হবে, তাই আমরা দেখতে পাচ্ছ এখানে সবচেয়ে বড় অর্ডার কি, এখানে অর্ডার মানে সর্বোচ্চ যাকে বেশিবার ডেরিভেটিভ করা যাবে। এখানে দেখতে পাচ্ছ আমরা n সংখ্যক বার ডেরিভেটিভ করতে পারতেছি, ঠিক আছে? তাহলে এই সর্বোচ্চ অর্ডার যুক্ত যে ব্যাপারটা আছে সেই টার্মের যারা কোফিসিয়েন্ট আছে সেটাকে 1 বানাতে হবে, কিন্তু এখানে কিন্তু 1 নাই, এখানে কোফিসিয়েন্ট হচ্ছে a0, এই কারণে a0 দ্বারা ভাগ করে দিতে হবে, দ্যাট ইজ এরকম এখানে a1 বাই a0 ডট 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 এখানে an বাই a0 y এখানে আসবে ধরো সাম ফাংশন অফ কিউ, এরকম আকারে থাকবে, বুঝতে পারছো? তাহলে আমি কি বলতে চাচ্ছি যে স্ট্যান্ডার্ড ফর্ম কি, আমাদের ভেরিয়েশন অফ প্যারামিটার যে মেথড বা টেকনিকটা আছে সেটাকে যদি ইউজ করতে চাই এরকম আকারে করে নিতে হবে। এরকম আকারে বলতে বোঝাচ্ছি তোমাকে একটা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে দিবে, তখন সর্বোচ্চ অর্ডার যুক্ত যে টার্মটা আছে তার কোফিসিয়েন্টকে 1 বানাতে হবে, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। আমি কি কথা বুঝাইতে পেরেছি? এখন এখন আমরা যেতে চাই আসলে যে কিভাবে কাজগুলো করা হয়, বা আমি যেহেতু বলছি এটা একটা স্টেপের উপর নির্ভর করবে, এটা একটা মেথড বা টেকনিক, এই কারণে আমরা স্টেপ সম্পর্কে জানতে চাইবো যে কি স্টেপের মাধ্যমে বা কোন ধরনের আমরা স্টেপ অনুসরণ করলে আমরা হচ্ছে এর সলিউশন পেতে পারি। তা আমরা সেটাই যেতে চাই। এর জন্য আমাকে আমি এটার থিওরি আছে, আমি থিওরি না দেখে সরাসরি ম্যাথে যেতে চাই। তোমরা ম্যাথ পারলে থিওরি পেরে যাবে, তো আমি একটু থিওরিতে যেতে চাই, সরি ম্যাথে যেতে চাই। একটা ম্যাথ লিখে ফেলি, সেটা হচ্ছে তোমাকে বলেই দিলাম যে সলভ y দুইবার ডিফারেন্সিয়েশন আছে এবং প্লাস y কস্ট হচ্ছে cos x, এবং তোমাকে বলে দিল যে by using the method of variation of parameter দ্বারা তোমাকে এটা করতে হবে। কোন মেথড দ্বারা করতে হবে বলছে ভেরিয়েশন অফ প্যারামিটার। আর এবং মেথডটা মানে এখন আমরা মেথডের ভেরিয়েশন অফ প্যারামিটার মেথডের বিভিন্ন ধরনের স্টেপ সম্পর্কে জানবো। এক নাম্বার কথা হচ্ছে তোমাকে আগে দেখতে হবে যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে সেটা কি আমার স্ট্যান্ডার্ড ফর্ম আছে কিনা। এবং তোমাদেরকে বলছিলাম, তাহলে আমি একটু লিখে ফেলি সলিউশন y ডাবল প্রাইম, এখানে y cos x আছে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে 2, এই দেখো এই যে সর্বোচ্চ দুইবার করা যাচ্ছে এবং যে এই সর্বোচ্চ অর্ডার যে 2 তার কোফিসিয়েন্ট কি 1 কিনা, এবং দেখতে পাচ্ছি অবশ্যই 1। তার মানে আমি কিন্তু এটাই শিখাইছি যে স্ট্যান্ডার্ড ফর্মে সর্বোচ্চ যত অর্ডার আছে তার কোফিসিয়েন্ট কি 1 হতে হবে, এবং এখানে অটোমেটিক 1 করে দেওয়া আছে, অর্থাৎ এটা আমার স্ট্যান্ডার্ড ফর্মে আছে, সুতরাং আমাকে বানাতে হবে না, এটা ঠিক আছে?
তাহলে আমার এটা স্ট্যান্ডার্ড ফর্মেই দেওয়া আছে। তাহলে এটা আমি এগুলো একটু মুছে ফেলি। তা আমি এটাকে এখন পারবো, তাহলে এটা ভেরিয়েশন অফ প্যারামিটার ইউজ করতে হবে। এর জন্য আমাকে কি কি কাজ করতে হবে আমি একটু স্টেপগুলো লিখতে চাই আগে, তারপর কথা বলতে চাই। তো এক নাম্বার কথা হচ্ছে আমাকে, এই যে আমি কিন্তু বলছি তোমাকে, দেখো এখানে যে ভেরিয়েশন অফ প্যারামিটার কি, দ্য মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার ইজ এ টেকনিক ইউজ টু ফাইন্ড পার্টিকুলার সলিউশন টু নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা একটা নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ রাইট সাইডে কিন্তু জিরো নাই, বুঝতে পেরেছো? এখন এখান থেকে আমি পার্টিকুলার ইন্টিগ্রাল ক্যালকুলেট করব, তার আগে আমাকে কিন্তু সিএফ ক্যালকুলেট করতে হবে। সিএফ মানে কমপ্লিমেন্টারি ফাংশন, সিএফ ক্যালকুলেট করতে হবে। এবং সিএফ ক্যালকুলেট করা তোমরা শিখেছো আশা রাখি একদম শুরুতে, অর্থাৎ আমরা যখন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট শুরু করি তখনই হচ্ছে আমরা সিএফ বের করা শিখাই। সিএফ বের করতে গেলে মানে কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে গেলে আমাকে অক্সিলারি ইকুয়েশনের সাহায্য নিতে হয়। এবং পার্টিকুলার ইন্টিগ্রাল বের করাতে আমরা বিভিন্ন ওয়ে শিখেছি, কিন্তু এখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা, এখানে পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করবো হচ্ছে ভেরিয়েশন অফ প্যারামিটার দ্বারা। অর্থাৎ আবার বলছি, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে তার সলিউশন হচ্ছে সিএফ প্লাস পিআই দ্বারা। তা সিএফটা বের করবো হচ্ছে একদম আগের মতো আমরা, কিন্তু পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করবো হচ্ছে এখন ভেরিয়েশন অফ প্যারামিটার দ্বারা। আর ভেরিয়েশন অফ প্যারামিটার হচ্ছে একটা নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্টিকুলার ইন্টিগ্রাল ক্যালকুলেট করতেই সাহায্য করে, এটা বলছি না এই যে এখানে, ঠিক আছে? এই কারণে আমরা সেটা যেতে চাই। তা আমরা আমরা তো সিএফ ক্যালকুলেট করতে পারবো, এই কারণে আমাকে অক্সিলারি ইকুয়েশনের সাহায্য নিতে হয়। তা আমি সংক্ষেপে এখানে পাশে তোমাদের জন্য লিখে দেই আমার কি কি কাজ করা, এখানে স্টেপ কি কি দরকার। এক নাম্বার স্টেপ হচ্ছে স্টেপ 1, তোমাকে সিএফ ক্যালকুলেট করতে হবে। সিএফ ক্যালকুলেট করতে হবে অ্যাজ লাইক অ্যাজ বিফোর, আগের মতন সব এটার সিএফ ক্যালকুলেট করা। সিএফ নিয়ে কোনো কাজ নেই, আমরা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রালটা ভিন্ন ওয়েতে ক্যালকুলেট করব, ঠিক আছে? একদম শুরুতে তোমরা দেখো, একদম শুরুতে এখানে এই যে এখানে এই টপিকটা পড়ে আছো, সিএফ এবং পার্টিকুলার ইন্টিগ্রাল ক্যালকুলেট করতে বিভিন্ন ধরনের কেস পড়ানো হয়। আমি 8টা কেস পড়েছিলাম, বিভিন্ন ধরনের কেস পড়া হয়। এখন সেগুলো দিয়ে ক্যালকুলেট করলে হবে না, কিন্তু কারণ তোমাকে বলেই দিছে এবার হচ্ছে ভেরিয়েশন অফ প্যারামিটার দ্বারা ক্যালকুলেট করতে হবে। আবার যদি তোমাকে বলতো যে আনডিটারমাইন্ড কোফিসিয়েন্ট দ্বারা করো, তখন পার্টিকুলার ইন্টিগ্রালটা ক্যালকুলেট করতে হতো এই যে আনডিটারমাইন্ড কোফিসিয়েন্টের যে মেথড আছে বা যে স্টেপ আছে তাদের অনুসরণ করে। সুতরাং ভেরিয়েশন অফ প্যারামিটার দ্বারা এবার হচ্ছে আমাদের পিআইটা বের করতে হবে, আর সিএফ আগের মতো। তাহলে এই যে পিআই, সেটা বের করার টেকনিক কি? স্টেপ 2, পিআই বের করতে হবে হচ্ছে কি কি দ্বারা বলছে, পিআই বের করতে হবে। দেখো তুমি লিখে রাখো এখানে যে পার্টিকুলার ইন্টিগ্রাল হবে হচ্ছে এই যে ওয়াই পি লিখলাম, পার্টিকুলার ইন্টিগ্রাল পি দ্বারা পার্টিকুলার ইন্টিগ্রাল বুঝালাম। এটা হবে হচ্ছে u1 y1 u2 y2। এখন কথা হচ্ছে এই y1 y2 কি, ঠিক আছে? এখন y1 y2 কি, আমি এই ম্যাথের ক্ষেত্রে কিন্তু লিখছি স্টেপগুলো, আবার বলছি এই ম্যাথের ক্ষেত্রে লিখছি। এখানে এখানে দেখো এই যে আমরা সিএফ ক্যালকুলেট করতে যাব যখন, সেখানে একটা ব্যাপার পাবো আমরা, সেগুলো হচ্ছে এখানে যা পাবো এই y1 y2 এগুলো আসবে হচ্ছে সিএফ থেকে। হ্যাঁ, এখন একটু জেনে রাখো। আর u1 u2 এগুলো কি বলে তুমি এখানে লিখে রাখো স্টেপ 3। দেন তোমার যেহেতু স্টেপ 2টা তুমি কমপ্লিট করতে পারছো না, স্টেপ 2টা কমপ্লিট করতে পারছো না কারণ u1 u2 সম্পর্কে তোমার ধারণা নেই। এখানে আবার বলে রাখা ভালো যে u1 হচ্ছে কি, তোমাকে একটু বলে দিচ্ছি। u1টা হচ্ছে, দেখো u1 কে তুমি কিভাবে ক্যালকুলেট করবা, u1 হচ্ছে ক্যালকুলেট করবে এভাবে, এটা ইন্টিগ্রেশন u1 সমান হচ্ছে w1 বাই w dx, যে রেজাল্ট আসবে সেটা। তারপর u2টাকে তুমি ক্যালকুলেট করবে, এটা হচ্ছে স্টেপ, বলছে w2 বাই w, এখানে dx দিবা। এখন কথা হচ্ছে আমি তো আবার w সম্পর্কে জানি না, তার মানে স্টেপ 3ও ক্যালকুলেট করতে পারছি না, তার মানে আমাকে স্টেপ 4 এ যেতে হবে। স্টেপ 4, সেখানে w সম্পর্কে তোমাকে ধারণা দিতে হবে, wটা কি আমি কিন্তু এগুলো জানি না, ঠিক আছে? এখন এটাকে w কে বলা হয় হচ্ছে তোমার, w হচ্ছে এটা পূর্ণ নাম হচ্ছে রনস্কিয়ান, w হচ্ছে এক ধরনের রনস্কিয়ান বলা হয়।
RANSকিয়ান। আচ্ছা, রনস্কিয়ান সম্পর্কে আমরা আশা বিভিন্ন বিস্তারিত কথা বলবো। এই ম্যাথটা করতে যাচ্ছি, তারপরে আমরা এই সম্পর্কে তাহলে এই স্টেপগুলো অনুসরণ করব, তাহলে হচ্ছে আমাদের ম্যাথ ক্যালকুলেট হয়ে যাবে। আমি এতটুকু বুঝাতে চাই, রনস্কিয়ান কি পরে বুঝাবো, অর্থাৎ এই স্টেপগুলো ক্যালকুলেট করবো। তাহলে বুঝো, স্টেপ ওয়ানে হচ্ছে আমাকে সিএফ মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন ক্যালকুলেট করতে হবে আগের ন্যায় মতো আগে যেভাবে করে আসছি। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাকে কমপ্লিমেন্টারি ফাংশন ইউজ করতে যেহেতু হবে, আমার অক্সিলারি ইকুয়েশন লাগবে। তাহলে আমি এখানে লিখে ফেলি যে অক্সিলারি ইকুয়েশন কি হবে আমরা জানি। অক্সিলারি ইকুয়েশন কিভাবে ক্যালকুলেট করে, এখানে এরকম লিখতে পারো ডি স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0। আশা রাখি এটা তোমরা জানো কিভাবে হয়ে থাকে। এখানে দুইবার আছে দেখা আমরা ডি স্কোয়ার লিখি এবং এখানে নাই, এখানে 1 আসবে, শুধু y এর কোফিসিয়েন্ট আসবে। তাহলে এখানে ডি এর মান আসবে হচ্ছে আমার পেনে একটু সমস্যা দেখা দিয়েছে প্লাস মাইনাস আই। আর যদি প্লাস মাইনাস আই হয়, এটা যদি কমপ্লেক্স ফর্মে হয়, তোমরা জানো ডি এর মান যদি কখনো হয় রিয়েল ডিস্টিংক্ট, মানে রিয়েল হচ্ছে কিন্তু আলাদা আলাদা, 2 ধরো একটা পাইলাম হচ্ছে 2, ডি এর মান যদি এরকম পাইতাম যে আমার পেনে একটু সমস্যা দেখা দিয়েছে। ডি এর মান যদি এরকম পাইতাম যে 2, আর একবার যদি পাইতাম -3, মনে করো এরকম যদি পাইতাম, এদেরকে বলা হয় হচ্ছে রিয়েল, কিন্তু এরা কিন্তু দুইটা আলাদা, এই কারণে রিয়েল ডিস্টিংক্ট। এরকম হলে আমাদের সলিউশনটা হতো এরকম, তোমাদের হয়তো বা খেয়াল আছে e⁻²x, আর একটা পাইতাম হচ্ছে e⁻−3x। এবং এরা এরা যেহেতু একটা আরেকটার উপর নির্ভর করবে না, এদেরকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। আর ইন্ডিপেন্ডেন্ট সলিউশনদেরকে আমি লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারি, এই কারণে এদেরকে লিখতাম c1 e⁻²x প্লাস c2 e⁻−3x। কিন্তু এবারের ক্ষেত্রে কি ব্যাপারটা দেখো, এবারের ক্ষেত্রে আমার এইগুলো শেখানোর কথা, আগে শিখার কথা। এবারের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে, এবার হচ্ছে তোমার ডি সমান হচ্ছে প্লাস মাইনাস আই, অর্থাৎ কমপ্লেক্স নাম্বার এসছে, তোমরা হয়তো বা জানো। তখন কমপ্লিমেন্টারি ফাংশন হবে এরকম যে কমপ্লিমেন্টারি ফাংশন সিএফ সমান কি আসবে, সিএফ সমান আসবে হচ্ছে ওয়াইসি। এটাকে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন, আমরা জানি সলিউশন থাকে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের, এই কারণে ওয়াই লিখছি, এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই আর সি দ্বারা কমপ্লিমেন্টারি বোঝাচ্ছি। তাহলে এটা ইকুয়ালস টু আমরা লিখবো হচ্ছে c1 cos x প্লাস c2 sin x। আশা রাখি তোমরা জানো cos আর sin আসবে যদি এখানে d এর মানটা হচ্ছে কমপ্লেক্স ফর্মে আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দেখো এখানে আমরা এই যে দুইটা ব্যাপার পেলাম, বলতে পারো যে আরো কেন পেলাম না, এরকম আরো কেন পেলাম না, এখানে তো আরেকটা লিখতে পারতেন, আপনি চাইলে আরো কিছু লিখতে পারতেন, আরো কিছু লিখতে পারতাম, কেন দুইটাই পেলাম? এর কারণ হচ্ছে একটা ডিফারেন্সিয়ালের অর্ডার যত হবে, দেখো এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে 2, তার মানে এখানে মনে রাখবা তুমি দুইটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পাবা, এই যে একটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আর এই যে আরেকটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, sin x একটা cos x একটা। আর এদেরকেই বলা হবে হচ্ছে তোমার, এটাকে ধরে নাও y1 আর এটাকে ধরে নাও হচ্ছে y2। কেন, এই যে স্টেপ 2 তে বলছিলাম, দেখো স্টেপ 2 তে পার্টিকুলার ইন্টিগ্রাল যে ক্যালকুলেট করতে হবে yp, সেটা সমান কি বলছি u1 y1 u2 y2। আর এই যে y1 y2 কোথা থেকে আসবে, y1 y2 আসবে হচ্ছে তোমার এই যে কমপ্লিমেন্টারি ফাংশনের যে দুইটা সলিউশন তাদের থেকে। এখন সবসময় যে দুইটাই হবে এরকম না, এখানে কিন্তু আরো হতে পারে, এখানে u3 y3 হতে পারে। এটা কার উপর নির্ভর করবে, এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারের উপর নির্ভর করবে, অর্ডার যত তাহার লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সলিউশন ততগুলো হয়ে থাকে। এখানে যেহেতু অর্ডার 2, এই কারণে এখানে দুইটা পাইছি, y1 আর y2 পাইছি। আর এখানে যদি এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাইতাম যেটার অর্ডার হচ্ছে 3, তখন আমার দেখা যাইতো যে আমার লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পাইতাম 3টা। ওকে, তাইলে আমি কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে এই স্টেপগুলো লিখছি। তাহলে আশা রাখি তোমরা বুঝতে পেরেছো এখানে তাহলে y1 আর y2 দ্বারা আমি কি বুঝাইছি। এটা হচ্ছে আমার y1, আশা রাখি বুঝতে পারছো কেন y1 আর y2, কারণ হচ্ছে এর অর্ডার 2 আর অর্ডার 3 থাকলে আমরা 3টা পাবো।
এখন আমাদের স্টেপ 2 তে যেতে হবে। স্টেপ 2 কি? পার্টিকুলার ইন্টিগ্রাল ক্যালকুলেট করতে হবে। তো সুন্দর করে এখানে লিখবা যে, এখানে লিখে ফেলো, আমার কলমটা একটু ডিস্টার্ব করছে, পার্টিকুলার ইন্টিগ্রাল, আচ্ছা ওয়াইপি লেখো, এখান দ্বারা বুঝাচ্ছি ওয়াইপি মানে পার্টিকুলার ইন্টিগ্রাল, এবং সলিউশনটা যেহেতু ওয়াই এর হয়ে থাকে মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের হয়ে থাকে, এই কারণে ওয়াই লিখছি। তাহলে এটা সমান আমরা কি জানি, লিখছি যে u1 y1 মানে কিন্তু আমার জানা আছে, ঠিক আছে। y1 মানে হচ্ছে আমার cos x, এবং y2 মান আবার জানা আছে, এটা হচ্ছে sin x। শেষ, এটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। কিন্তু তোমাদেরকে আমি বলতে চাই, তোমাদেরকে এতটুকু বলতে চাই, সেটা হচ্ছে আমার এখন হয়ে যাইতো, আমার একদম কাজ শেষ, মনে করো এতটুকুতেই আমার কাজ শেষ হয়ে যেত, কিন্তু আমি u1 আর u2 এদের সম্পর্কে জানি না, এদেরকে আমাকে বলে দিতে হবে এরা কি। এদের যদি আমি বের করতে পারি তাহলেই হচ্ছে আমার অ্যান্সার হয়ে যাবে। এখন এদেরকে বের করতে কিন্তু আমি স্টেপ 3 ইউজ করছি, দেখছো স্টেপ 3 মানে u1 মানে হচ্ছে দেখো w1 আর w এর ইন্টিগ্রেশন করব, এরকম ইন্টিগ্রেশন করব, আবার u2 হচ্ছে বের করতে যাব এইভাবে। এখন সেখানে আবার w এর পরিচয় আমাদের জানা নেই, মনে করো এগুলো জানা নেই। তাই স্টেপ 3 করার জন্য কিন্তু আগে আমাকে স্টেপ 4টা করা দরকার। এই কারণে এখানে দেখবা আমরা আগে রনস্কিয়ান সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব, ঠিক আছে। কারণ কি, এখানে দেখো ডাব্লিউ এর ব্যবহার আছে, এই যে ডাব্লিউ এর ব্যবহার আছে, রনস্কিয়ান সম্পর্কে ধারণা দেব, w1 w2 এগুলোর ব্যবহার আছে। এই কারণে আমি তোমাদেরকে, তোমরা বুঝতে পারছো u1 আর u2 ক্যালকুলেট করতে গেলে, এই যে u1 আর u2 ক্যালকুলেট করতে গেলে এখানে হচ্ছে রনস্কিয়ানের ধারণা আসতেছে। এই কারণে আমরা হচ্ছে রনস্কিয়ান সম্পর্কে এখন কথা বলবো, বুঝা গেছে কিনা। তারপরে আমরা হচ্ছে স্টেপ 3 যাব, আগে হচ্ছে স্টেপ 4 করে ফেলবো। কেন? কারণ হচ্ছে দেখো স্টেপ 3 তে কিন্তু স্টেপ 4 এর কাজটা বেশি লাগতেছে আগে, এই কারণে স্টেপ 4টা আগে করে ফেলবো। তো তোমাকে বোঝানোর জন্য হচ্ছে আমি এখানে শর্ট ভাবে লিখে ফেলছি যে এখান থেকে যদি আমি u1 আর u2 মান পেতাম তাহলে কতই ভালো হতো, তাইলে আমাদের আনসার শেষ। দেখলাম যে সেটা করতে গিয়ে আমার রন স্ক্যানের ধারণা লাগে, এই কারণে আমাদের এখন রন স্ক্যান নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে। এখন তোমাদের কথা হচ্ছে রন স্ক্যান ব্যাপারটা কি। রন স্ক্যান হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ডিটারমিনেন্ট। এখন কথা হচ্ছে যে কোনো ডিটারমিনেন্ট না, এটা একটা স্পেশাল টাইপ অফ ডিটারমিনেন্ট। এখন ডিটারমিনেন্ট আমরা জানি, ডিটারমিনেন্ট সবসময় হয়ে থাকে তোমার স্কোয়ার ম্যাট্রিক্স, হ্যাঁ স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে থাকে, স্কোয়ার ম্যাট্রিক্সের। তাহলে এই যে যদি আমি ডিটারমিনেন্টের দিয়ে থাকি একটা ডিটারমিনেন্ট, আমরা জানি যে রন স্ক্যান, তাহলে ডাব্লিউ, এই কারণে একে ডিনোট করব, ঠিক আছে। তো এটা বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমার একটা স্পেশাল টাইপ অফ ডিটারমিনেন্ট। তাহলে এটার অর্ডার তো হবে হচ্ছে সেম, মানে হচ্ছে 3/3, 2/2 বা 4/4 এরকম। তো তোমাদের তো 4/4 বেশি বার দেওয়া হয় না, সর্বোচ্চ 2/2, 3/3, 4/4 পর্যন্ত দিতে পারে সর্বোচ্চ, এর বাইরে আর দিবে না। তাহলে এখন এখানে কত বাই কত পাবো? রনস্কিয়ান একটা স্পেশাল টাইপ অফ ডিটারমিনেন্ট, বুঝতে পারছি, একটা এক নাম্বার কথা যে একটা স্পেশাল টাইপ অফ ডিটারমিনেন্ট। কিন্তু আমি কথা হচ্ছে এখানে আমি কি দিব, মানে কত বাই কত দিব, সেটা নির্ভর করবে হচ্ছে তোমার এই যে ইন্ডিপেন্ডেন্ট সলিউশনের কথা বলছি। দেখো তোমার এখানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে 2, এখানে ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পাচ্ছি দুইটা, একটা হচ্ছে y1 আর y2। এখানে ইন্ডিপেন্ডেন্ট সলিউশন সংখ্যা যত হবে তার অর্ডার তত হবে, তার মানে এখানে 2/2 পাবো। আমি কি কথা বুঝাইতে পারছি? তাহলে এখানে 2/2 পাচ্ছি, 2/2 পাচ্ছি, ওকে। এখানে পাবো 2/2। এবং তাহলে এক নাম্বার কথা হচ্ছে এটা একটা স্পেশাল টাইপ অফ ডিটারমিনেন্ট। তার রনস্কিয়ান সম্পর্কে তোমাদেরকে কিছু কথা বলি, এটা একটা স্পেশাল টাইপ অফ ডিটারমিনেন্ট, এর অর্ডার নির্ভর করবে, অর্ডার ডিপেন্ডস অন ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, যে কটা থাকবে সেই কটার উপর, ওকে। এটা এক নাম্বার কথা পেয়ে গেলাম, তাহলে আমি দিয়ে দিব। এরপর আরেকটা কথা আবার এর আছে, এর আচ্ছা তাহলে অর্ডার পেয়ে গেছি, এক নাম্বার কথা এটা দ্বারা অর্ডার পেয়ে গেছি। এবং অর্ডার যত হবে, অর্ডার হচ্ছে এখানে 2 দেখতেছি, অর্ডারের চেয়ে এক কম যুক্ত একটা ডেরিভেটিভ এটার মধ্যে থাকবে। অর্ডারের চেয়ে কি বলছি, অর্ডার মাইনাস এক কম, এরকম একটা ডেরিভেটিভ আমরা এটার মধ্যে পাবো, অর্ডারের চেয়ে এক কম। তো অর্ডার ছিল 2, তাহলে ডেরিভেটিভ কত পাবো? 1। তাহলে এখানে লিখে ফেলবা, এটা হচ্ছে y1 y2,
এবং অর্ডারের চেয়ে এক কম ডেরিভেটিভ পাবা। যে যারা এখানে লিখতেছো এই যে ইন্ডিপেন্ডেন্ট দুইটা সলিউশন এখানে থাকবে এবং এদেরই ডেরিভেটিভ থাকবে ফার্স্ট অর্ডার। কেন ফার্স্ট অর্ডার? কারণ হচ্ছে অর্ডারের চেয়ে এক কম ডেরিভেটিভ থাকবে। তো এখানে যেহেতু অর্ডার ছিল 2/2 দেখছো এখানে, এই কারণে আমি হচ্ছে এখানে হচ্ছে তোমার এক কম ডেরিভেটিভ দেব। এইটাই হচ্ছে আমাদের রনস্কিয়ান। তাহলে কি বললাম? রনস্কিয়ান হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ডিটারমিনেন্ট। এবং স্পেশাল টাইপ কেন বললাম? যে এর অর্ডারটা হবে বা ডিটারমিনেন্ট আমরা জানি 2/2, 3/3 বা 4/4 হবে। এটা হবে হচ্ছে কিসের উপর নির্ভর করবে? বলে ইন্ডিপেন্ডেন্ট সলিউশন যে কটা আছে সেই কটা আগে প্রথমে লিখবো, তা এরপর পরেরটাতে আমরা হচ্ছে তাদের ডেরিভেটিভ করব। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে যদি এরকম হতো, ধরো মনে করো আমি এটা একটু আবার মুছে ফেলবো, এরকম হতো যে আমার হচ্ছে সলিউশন আছে এবার 3টা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পাইছি, তার মানে এবার 3/3। আর এই যে আমাদের ডেরিভেটিভ কটা থাকবে, ডেরিভেটিভ কত অর্ডারে থাকবে? বলে অর্ডার মানে 3 - 1 মানে হচ্ছে 2 অর্ডার যুক্ত ডেরিভেটিভ থাকতে পারবে। তাহলে এখানে এরকম করবো y1 y2 y3 প্রাইম, আর এখানে y1 ডাবল প্রাইম y2 ডাবল প্রাইম y3 ডাবল প্রাইম, এরকম ভাবে করে ফেলবো। এটাই আমাদের রনস্কিয়ান হবে। ওকে, তাহলে এটা একটু মুছে দেই, আমি যেহেতু একটা অঙ্ক নিয়ে কথা বলছি। তাহলে এটা আমি একটু করতে চাই। w1 এর মান আমার দেওয়া আছে, দেখো দেওয়া আছে হচ্ছে cos x এবং সরি w1 কি বলছি y1, ঠিক আছে। y1 এর মান দেওয়া আছে, কি বলছি বলো? দেওয়া আছে হচ্ছে আমার cos x এবং y2 এর মান দেওয়া আছে হচ্ছে sin x এবং এদের ডিফারেন্সিয়েশন করব। y1 কে মানে cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x এবং এখানে sin x এর ডিফারেন্সিয়েশন করলে আসবে cos x। এই যে হচ্ছে আমাদের w এখনো পাইনি, এটা যেহেতু একটা ডিটারমিনেন্ট তাহলে এটা ক্যালকুলেট করে ফেলি। w সমান কত পাচ্ছি দেখো তো, ডিটারমিনেন্ট এটা cos স্কয়ার x একটা মাইনাস, আর সূত্রে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস sin স্কয়ার x। আমরা জানি cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x সমান হচ্ছে 1। তাহলে রনস্কিয়ান সম্পর্কে পেয়ে গেছি, দেখছো w সম্পর্কে পেয়ে গেছি। কিন্তু w1 টা কি? w সম্পর্কে পেয়ে গেছি। u1 কে ক্যালকুলেট করতে গেলে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে w1 আর হচ্ছে w। আবার u2 কে ক্যালকুলেট করতে গেলে দুইটা জিনিস লাগে, একটা w2 একটা w। আমরা w পেয়ে গেছি, এখন হচ্ছে w1 w2 আমাকে ক্যালকুলেট করতে হবে। তা w1 টা কি সেটা দেখো, এই যে w1 সেটা ক্যালকুলেট করব কিভাবে, w1 টা ক্যালকুলেট করব কিভাবে সেটা একটু তোমাকে দেখতে হবে। w1 টা ক্যালকুলেট করব হচ্ছে এভাবে, এখানে 0 দিয়ে দিব। w1 ক্যালকুলেট করার ক্ষেত্রে ফার্স্ট কলামের প্রথম যে এলিমেন্টটা আছে মানে a11 এটাকে আমার 0 দিতে হবে, আর এখানে y2 থাকবে, আর এখানে f of x দেব, এখানে y2 প্রাইম থাকবে। দ্যাট ইজ আমি তোমাকে যদি বুঝাতে চাই সেটা হচ্ছে এই f of x টা কি আবার সেটা একটু বলতে চাই, আমি এখনই বলতে চাচ্ছি। সেটা হচ্ছে f of x টা কি। f of x হচ্ছে এই যে রাইট সাইড দেখছো না এখানে, এটা রাইট সাইড, এটা f of x কি রাইট সাইডটা। আচ্ছা এখন একটু মনে করাতে চাই, দেখো তো w আর w1 এর মধ্যে পার্থক্য কি? w ছিল এরকম, w ছিল হচ্ছে আমার y1 y2 আর y1 প্রাইম y2 প্রাইম। যখন w1 ক্যালকুলেট করব আমরা, তখন হচ্ছে w এর এই যে দ্বিতীয় যেটা আছে কলাম সেটা আনচেঞ্জ থাকবে, ঠিক আছে। মানে w1 বলে 1 কলামটা চেঞ্জ করব। 1 কলাম হচ্ছে এটা একটা আমাদের বিভিন্ন স্টেপ বলছি না, এই স্টেপগুলো আমাকে মনে রাখতে হবে। এটা তো আমাদের জন্য তৈরি করে গেছে, এটা জাস্ট আমাদের এখন এগুলো হচ্ছে প্রসেস করতে হবে। তো এগুলো কেন কিভাবে কিসের জন্য করছে এর ব্যাখ্যা আছে, ঠিক আছে। কিন্তু আমাদের আসলে ব্যাখ্যা দরকার নেই, আমাদের হচ্ছে এই প্রসেসটা দরকার, কারণ এটা তো আমাদের জন্য তৈরি করে গেছে, এটা বিল্ডিং মনে করো। তাহলে আমাদের শুধুমাত্র এই যে ফার্স্ট কলাম সেটা হচ্ছে আমাদের হচ্ছে চেঞ্জ করতে হবে। তাই ফার্স্ট কলামটা কি করতে হবে? প্রথমে শূন্য থাকবে, পরবর্তীতে এখানে হচ্ছে এফ অফ এক্স আসবে শূন্য। এফ অফ এক্সটা কি বলছি, এখানে রাইট সাইডে যে ফাংশনটা আছে সেটা, এই দেখো রাইট সাইডে আছে cos x। তাহলে আমি যদি বসাতে চাই তা বুঝতে পারো, যদি আমি w2 বলতাম, আচ্ছা এখান থেকে বলো, এখান থেকে মনে করো w2 বলছি, তাহলে কি হবে? প্রথম সারি আমাদের আনচেঞ্জ থাকবে, প্রথম সারি কি থাকবে? আনচেঞ্জ থাকবে। তাহলে আনচেঞ্জ থাকলে এখানে আমাদের যা ছিল এখানে থাকবে হচ্ছে y1 আর y1 প্রাইম, কিন্তু এখানে কি হবে? চেঞ্জ হবে। এখানে হচ্ছে এখানে আসবে 0 আর এখানে আসবে হচ্ছে তোমার f of x।
বুঝতে পারছো কিনা? তাহলে এখানে আমি একটু বসাতে চাই w1 এর জায়গায়। w1 এর সমান কি লিখতে পারি? দেখো w1 জিরো জায়গায় জিরো লিখি। y2 মানে আমাদের কত ছিল? y2 ছিল sin x। আর f of x মানে আমাদের দেখো ওই ফাংশনে দেওয়া আছে cos x। এই যে এখানে দেওয়া আছে, দেখো রাইট সাইডে cos x দেওয়া আছে, এই যে cos x দেওয়া আছে, cos x। তাহলে আমি এখানে দিতে চাই, আর y2 প্রাইম পাবো হচ্ছে এখানে পাবো আবার cos x। এবার যদি আমরা ডিটারমিনেন্ট বের করি, এগুলো সব ডিটারমিনেন্ট, তাহলে এখানে 0, এখানে পাই হচ্ছে মাইনাস cos x ইন্টু sin x। আর w2 এর ক্ষেত্রে কি পাই? w2 তো আমি বলছি w2 এর y1 হচ্ছে আমাদের sin x, আর এখানে আসবে হচ্ছে আমাদের cos x, এখানে 0, এখানে ছিল cos x, তো এখানে আসবে হচ্ছে তোমার sin x ইন্টু cos x। ঠিক আছে, তাহলে আমরা সব পেয়ে গেছি। এবার আমি u1 আর u2 ক্যালকুলেট করতে পারবো না? বলো, দেখো w1 w পাইছি, w2 w পাইছি, তাই এখন আমি u1 টা ক্যালকুলেট করে ফেলবো। তাহলে u1 সমান আর কিছুই না, এটা হচ্ছে আমার w1 বাই w1 w dx, যেহেতু একটা কার সাপেক্ষে আমি হচ্ছে তোমার ইন্টিগ্রেশন করব, এখানে ভেরিয়েবল আছে যেহেতু x, দেখো এখানে w1 w এগুলো ক্যালকুলেট করছি, এই w1 w এগুলো এটার মধ্যে কিন্তু x আছে, এই যে x, তাহলে এখানে যেহেতু ভেরিয়েবল x, তাহলে ভেরিয়েবলের সাপেক্ষে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, এই কারণে আমি এখানে dx দিছি। x না থেকে y থাকলে এখানে এগুলাতে যদি y পাইতাম এই রাশিগুলোতে, তখন আমরা y লিখতাম, y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। আচ্ছা, কথা হচ্ছে এরপর আমরা এটা সম্পর্কে জানি। এখন দেখো w1 সমান আবার কি পাইছি? দেখো w1 সমান এই যে মাইনাস এটা পাইছি, তাহলে এটা সমান কি পেয়েছি? দেখো আচ্ছা, এটা সমান পাইলাম হচ্ছে মাইনাস cos x sin x, আর এখানে পাইছি w সমান পাইছি হচ্ছে 1 dx। এখন এই ইন্টিগ্রেশন আমরা তো সবাই জানি, এটাকে করতে হবে sin 2a, এরকম ভাবে করে ফেলবো। এটার মান আসবে এটাকে যদি করে দাও মাইনাস sin স্কয়ার x বাই 2। এরপর এগুলা তো তোমরা পারবা। আর u2 এটা সমান আছে w2 বাই w dx। এখানে আমাদের পাই হচ্ছে আচ্ছা, এখানে কি আমি ভুল করেছি না? এখানে একটু ভুল আছে, দাঁড়াও। y1 এর মান আমার কত ছিল দেখো তো, এই যে y1 এর মান ছিল cos x, এখানে ভুল করেছি, এখানে y1 এর মান cos x, তাহলে এখানে গুণ করলে পাই cos স্কয়ার x, cos স্কয়ার x। তো এখানে আসবে cos স্কয়ার x মাই এখানে 1 w এর মান dx। এখন আমরা এই সমস্ত ইন্টিগ্রেশন তো ছোটকালে ক্যালকুলেশন করেছি, এটা আর করব না, কারণ হচ্ছে এটা হচ্ছে 10.2 তে বিখ্যাত বিখ্যাত ম্যাথ। এগুলা যদি এরকম স্কয়ার যুক্ত থাকে, তখন এখানে একটা হাফ নিয়ে আসা 2 cos স্কয়ার a, তারপর 2 cos স্কয়ারের সূত্রটা লিখে ফেলতাম 1 প্লাস cos 2a, তারপর ইন্টিগ্রেশন সবাইকে দিয়ে দিতাম। এরকম ভাবে ক্যালকুলেট করতে করতে আমাদের এরকম আসতো x বাই 2 1/4 sin 2x। এগুলো তোমরা পারবা আশা রাখি, এখানে কিন্তু আমি বলিনি যে কিভাবে কিভাবে আসছে। তাহলে দেখো আমার y1 y2 বের করা হয়ে গেছে, তাহলে এই যে আমি এখানে বসাই দেবো, এটাই তো আমার উদ্দেশ্য ছিল। এই দেখো পার্টিকুলার ইন্টিগ্রাল, এখানে আমি y1 এবং u1 এবং u2 বসাই দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে পেয়ে গেলাম পার্টিকুলার ইন্টিগ্রাল yp সমান আমরা পাইছিলাম u1 y1 u2 y2। তাহলে এখান থেকে আমি কি পাই? দেখো এখান থেকে পাই মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2 কজ এক্স, আর এখানে এখানে তো এই যে y1 এর মান cos x ছিল সেটা, আর u1 এর মান পাইছি sin স্কয়ার x বাই 2, আর u2 এর মান এইমাত্র পাইছি এই যে এটা বসায় দাও,
এক্স বাই টু 1/4 সাইন 2x, আর ওয়াই টুর মান আমরা জানি, ওয়াই টুর মান হচ্ছে সাইন এক্স লিখে ফেলা। তাহলে এখানে জেনারেল সলিউশন একই লেখার নিয়ম, ছোটকাল থেকে যা পড়ছো, ছোটকাল বলতে আমি বুঝাচ্ছি যে একদম প্রথম থেকে যা পড়ছো, জেনারেল সলিউশন ওয়াই ইকুয়ালস টু ওয়াই এর সলিউশন পাবো, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রালের কম্বিনেশন, সেটা হবে। তো এখানে আমরা এই যে কমপ্লিমেন্টারি ফাংশনের ক্ষেত্রে সলিউশনটা পেয়েছিলাম c1 cos x প্লাস c2 sin x, আর এখানে এইমাত্র যে পার্টিকুলার ইন্টিগ্রালটা এই যে এখানে যা আছে এগুলো বসাই দিবা, তাহলেই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটাই হচ্ছে সেই নিয়ম। তাহলে আমি কি করেছি একবার একটু রিভিউ করতে চাই, আর অঙ্ক করাচ্ছি না, তোমরা সবগুলো পারবা। এক নম্বর কথা হচ্ছে আমরা দেখছি যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন যারা আছে তাদেরকে সলিউশনের জন্য আমরা বিভিন্ন ধরনের ব্যাপার খুঁজে বেড়াতাম যে কোন টাইপে যাবে, এরকম টাইপ, বুঝতে পেরেছো? তার সেইটার মধ্যে ছিল যে আমরা সেপারেশন ভেরিয়েবল হয় কিনা দেখতাম, হোমোজিনিয়াস কিনা, তাহলে হোমোজিনিয়াস হলে y ইকুয়ালস টু bx ধরতাম, তারপরে একটা লিনিয়ার কিনা তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতাম, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা সেটা করতাম। তাই যদি এটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি হয় তখন হচ্ছে এটা, কিন্তু এরকমও তো হতে পারে যে এটা হায়ার অর্ডার, তখন আমরা কিভাবে করব? হায়ার অর্ডার আবার কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট হতে পারে, ভেরিয়েবল কোফিসিয়েন্ট হতে পারে, সেটা জানার জন্য আমাদের এখানে সিএফ আর পিআই ক্যালকুলেট করতে হয়। তাহলে সিএফ ক্যালকুলেট করার ওয়ে একটা আমরা তো শিখেছি, সেটা একদম যথারীতি এরকমই থাকবে। আর পার্টিকুলার ইন্টিগ্রাল বিভিন্ন ওয়েতে ক্যালকুলেট করতে দিতে পারে, সেটা তোমাকে আনডিটারমাইন্ড কোফিসিয়েন্ট বলতে পারে, আবার ভেরিয়েশন অফ প্যারামিটারও বলতে পারে। তো আজকে আমরা যে কাজটা করেছি যে পিআই ভেরিয়েশন অফ প্যারামিটার দিয়ে কিভাবে ক্যালকুলেট করা যেতে পারে, আরেকটা আছে রিডাকশন অফ অর্ডার দিয়েও পিআই ক্যালকুলেট করা যায়, তবে সেটা আরেকদিন করব। এরপরে আমরা বলছি যে ভেরিয়েশন অফ প্যারামিটার ব্যাপারটা কি, যে এটা একটা মেথড এবং এখানে কিছু টেকনিক ইউজ করা হয়। কিসের জন্য ইউজ করা হয় বলে, টু ফাইন্ড পার্টিকুলার ইন্টিগ্রাল বা পার্টিকুলার সলিউশন, সরি ইন্টিগ্রাল না, পার্টিকুলার সলিউশন, ইন্টিগ্রালও বলতে পারো। এটা পার্টিকুলার সলিউশন পেতে পারি বা পার্টিকুলার ইন্টিগ্রাল পেয়ে থাকি আমরা যদি সিস্টেমটা নন হোমোজিনিয়াস হয়, কারণ রাইট সাইডে কিছু একটা থাকতে হবে, যদি রাইট সাইডে কিছু না থাকে বা জিরো থাকে তখন কিন্তু এটা হবে না আবার। এবং আমরা স্ট্যান্ডার্ড ফর্ম করে নেব এটা বলছি, আর এখানে যে ম্যাথটা সলভ করা হয়েছে সেটা স্ট্যান্ডার্ড ফর্মে করা ছিল। আর এখানে আরেকটা নতুন তথ্য আছে, সেটা হচ্ছে u1 আর u2 ক্যালকুলেট করতে গেলে আমাকে একটা রনস্কিয়ান ডিটারমিনেন্ট চলে আসে, সেটা স্পেশাল টাইপ অফ ডিটারমিনেন্ট। কেন? কারণ হচ্ছে এর অর্ডারটা সলিউশন ইন্ডিপেন্ডেন্ট সলিউশনের উপর নির্ভর করবে, আর ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হবে হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যত ততখানি ইন্ডিপেন্ডেন্ট লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পাবো, আমরা সেভাবে সাজাবো এবং এটা বলেছি। এবং এখানে একবার ডেরিভেটিভ থাকবে, কেন? কারণ অর্ডার যত তার থেকে এক কম থাকবে, এই কারণে, বুঝতে পেরেছো? এবং w1টা যখন আমরা ক্যালকুলেশন করব তখন সেকেন্ড কলাম চেঞ্জ থাকবে না, মানে আনচেঞ্জ থাকবে, কিন্তু ফার্স্ট কলামকে হচ্ছে আমরা চেঞ্জ করতে হবে। w2 যখন ক্যালকুলেট করব আমাদের হচ্ছে সেকেন্ড কলামকে চেঞ্জ করব আর ফার্স্ট কলাম আনচেঞ্জ থাকবে, তখন ক্যালকুলেশন করেছি এবং এই 1 u2 আমরা পার্টিকুলার ইন্টিগ্রালে বসাই দেবো। তারপর জেনারেল সলিউশন সমান আসবে হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি ফাংশন আর পার্টিকুলার ইন্টিগ্রাল কম্বিনেশন। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো, এখন যে কোনো ম্যাথ তোমরা এটা দিয়ে করতে পারবা। তো মূলত পার্টিকুলার ইন্টিগ্রাল ক্যালকুলেট করতে গেলে বা পার্টিকুলার সলিউশন ক্যালকুলেট করতে গেলে আমাদের হচ্ছে এই যে মেথডটা পড়ে থাকে সেটা হচ্ছে ভেরিয়েশন অফ প্যারামিটার, আর এই স্টেপগুলো অনুসরণ করে আমাদের এই কাজগুলো করতে হয়। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ, পরবর্তী কোনো টপিকসে আবার দেখা হবে ইনশাআল্লাহ।